আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। মোবাইল কল রেট ও ওষুধে বর্ধিত কর প্রত্যাহার। শিক্ষার অবস্থা এতটাই খারাপ 3 মাসে কিছু করা সম্ভব নয় বলছেন উপদেষ্টা। আমেরিকা থেকে অবৈধ 18,000 ভারতীয়কে ফেরাচ্ছেন মোদি। দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো। এবার বিস্তারিত। নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি। বুধবার এক ফেসবুক পোস্টে এই বার্তা দেন শফিকুল আলম। দর্শক, আজকে আমাদের সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের সিনিয়র রিপোর্টার গাজী শাহনেয়াজ। শাহনেয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাবো, যেহেতু আপনি নির্বাচন কমিশন বিটে কাজ করেন, এই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছেন নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। আসলে এই নির্বাচনে আওয়ামী লীগের ফেরাটা নিয়ে 5 আগস্টের পর অনেকভাবে আলোচনা হচ্ছে। আসলে আপনি নির্বাচন, বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে এই নির্বাচনের ফেরাটাকে কিভাবে দেখে বা কি বলছে সংস্কার কমিশন? ধন্যবাদ আপনাকে। আর কি আমি বলি যে শফিকুল আলম ভাই যেটা বলেছেন, আসলে উনি না বললেও আসলে আওয়ামী লীগ ফিরতে পারবে এই নিশ্চয়তা কিন্তু এখনও পর্যন্ত নাই। এই জন্য করে বলি, আপনি জানেন যে কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে সংবিধান সংশোধন যে সংস্কার কমিশন আছে, ইসি ব্যবস্থাপনা সংস্কার কমিশন আছে, আর তারা কিন্তু বিশেষ করে ইসি সংস্কার ব্যবস্থাপনা সংস্কার যে কমিশন অলরেডি তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। সেখানে জুলাই আগস্ট গণহত্যা আর পাশাপাশি বিগত দিনের যে যদি বলি সেই 2008 সালের 29 ডিসেম্বর নবম পার্লামেন্ট নির্বাচনের পর থেকে যেটা বলা হয় যে ভারতের আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তার সময়ের টানা সেই 24 সালের আমরা জুলাই আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত তাকে যেভাবে সরকার পরিচালনা করেছেন এবং যে গণহত্যা চালিয়েছেন এবং সংস্কার কমিশন বিশেষ করে যে সুপারিশগুলো করেছে আপনি জানেন, সেই সুপারিশের আলোকেই কিন্তু তারা ফিরতে পারবে না। কারণ এইখানে বলা হচ্ছে যে প্রায় 1500 জনের অধিক শিক্ষার্থী, যারা তরুণ তত্তাজা এই টকবগা শিক্ষার্থী, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল এই দেশের ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আর কি তুচ্ছ বিষয় থেকে আর কি আমি বলবো কোটা আন্দোলন, যৌক্তিক আন্দোলন থেকে তাদের যে সহিংসতার দিকে ঠেলে দিয়েছিলেন, তার পরিণতিতে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। দেশবাসী, সারা বিশ্বর মানুষ জানে বাংলাদেশের যে দৃষ্টি ছিল। আমি ওই সময় একটা প্রোগ্রামে আমি ইউরোপে সফর করেছিলাম, সেখানেও দেখলাম বাংলাদেশ নিয়ে তাদের একটা উদ্বিগ্নতা আমি খুঁজে পেয়েছি। শুধু বাংলাদেশি বলে না, বিদেশি যারা আছেন ওই দেশে, ওইসব যারা জার্মানি বলি, ফ্রান্স বলি, ইতালি বলি এবং ইভেন সুইজারল্যান্ড বলি, সব জায়গায় সেই দেশের নাগরিকদের মধ্যে উদ্বিগ্নতা ছিল আমরা দেখেছি। আর যে কথা বলছি যে নির্বাচনে ফিরতে পারার তো যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। যদি সংস্কার কমিশন যে সুপারিশগুলো ইতিমধ্যে দিয়েছেন, সেখানে কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে যে গুম খুনের আসামি শুধু না, যদি কেউ ফেরারি আসামি এবং আমাদের যেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে, বিশেষ ট্রাইব্যুনাল আছে, সেখানে যদি কাউকে দোষী সাব্যস্ত করেন, প্রাথমিক অবস্থায় কিন্তু সে নির্বাচনেই তো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হতে পারবেন না। প্রতিদ্বন্দ্বিতা অনেক পরের বিষয়। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের না ফেরার যৌক্তিক কারণ যদি উপদেষ্টার মধ্যে এই যে বিজ্ঞজনে যে সুপারিশগুলো করেছেন সেগুলো যে বাস্তবায়ন করেন, আলটিমেটলি তো তারা বাদ হয়ে যাবে। নির্বাচন তো অনেক দূরের বিষয়, ত্রয়োদশ সংসদে নির্বাচন। আর একটা জানে যে নিবন্ধনের যে বিধান আছে, কোনো দল যদি পরপর 2 বার নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর নিবন্ধন বাতিল হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের তো একটা টার্ম যদি নির্বাচন নাও করে কোনো রকম অযোগ্য হয় এবং আইনের কারণেই তাদের অযোগ্য হবে না। শুধু এমন বলা হচ্ছে দলীয় প্রধান যিনি থাকবেন তিনি যদি ফেরারি আসামি হন,
তিনি তো টোটালি দলের প্রাথমিক সদস্য অংশগ্রহণ করতে পারবেন না। তাই নির্বাচন তো ধরেন আওয়ামী লীগ বলতে তো শেখ হাসিনাই বোঝাইতে, সে 15 বছর ধরে সেভাবেই চালিয়েছেন, বিকল্প কোনো নেতৃত্ব উনি নিজের বোনকেও আপনি দেখেছেন যে তাকেও কিন্তু দলের অপরিহার্য ব্যক্তি হিসাবেও কিন্তু তৈরি করে তোলেন যে বিকল্প হিসেবে হাল ধরবে। দুই বোনেই কিন্তু একইভাবে চলেছেন, কারণ শেখ রাহানার সবাই বলতেন যে মিস্টার পার্সেন্টেজ হিসাবে, কিন্তু যখন জুলাই আগস্টে তাদের পতন হলো, দেশ ছেড়ে গেলে দেখছেন যে সেই দুর্নীতির বিষয় কীভাবে ফলাও করে প্রচার হচ্ছে আর কি। একইভাবে অপরাধী কিন্তু তারা কীভাবে তার নির্বাচনে আসবেন, শফিক আলম ভাই বলেছেন, যৌক্তিক কথাই বলেছেন অবশ্যই আর কি। আরেকটি বিষয় থাকে যেটি হচ্ছে যদিও জুলাই আগস্টে যেটা হয়েছে, এই অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এখানে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল, কিন্তু আওয়ামী লীগের এমন যদি কেউ বা আওয়ামী লীগের নতুন কেউ যদি হাল ধরে, যারা নির্বাচন করতে পারবে কিনা, যাদের নামে এই মামলাগুলো নাই বা এই ব্লেমগুলো থাকবে না, আসলে সেই সুযোগটা হবে না। কারণ দলের কিন্তু নতুন যে আইন করেছে, আপনি জানেন কিনা জানি না, সেখানে কিন্তু বলছে কোনো আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে কিন্তু এই জুলাই হত্যার সাথেই সম্পৃক্ত। অতএব বিকল্প এমন কাউকে যদি নিয়ে আসবে সেই সুযোগও তাদের আর কিন্তু নাই। এবং পরিবারের সেই তাদের যদি বঙ্গবন্ধু পরিবারের আমি যদি বলি, তাদের মানে মায়ের দিকের যদি বলি, বাবার দিকের যদি বলি, আত্মীয়স্বজন যেখানেই থাকে সবাই কিন্তু এই রাজনীতির সাথেই ছিল, এবং তাদের বলাইটা এমন হয়ে গিয়েছিল বাংলাদেশটাই তাদের অধীনে। অর্থাৎ তাদের বাইরে কেউ এসে সুবিধা করতে পারবেন এইটা আমার মনে হয় না আর কি কখনোই। কারণ বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 15ই আগস্ট যে তাকে করা হয়েছিল সপরিবারে, নিচের যৌক্তিক কারণ ছিল। তখন কিন্তু একটা আব্দুর রাজ্জাকের মতো লোক ছিল তোফায়েল ভাই, তারাও কিন্তু এখন নাই, দলের সুবিধা করতে পারেন। আর তরুণ প্রজন্ম আমি যাকে বলছেন কি আসবে এখন, নূতন নিবন্ধন আইনের আলোকে একজন কর্মী যেই হোক যদি দলের প্রাথমিক সদস্য নেওয়ার পরে 3 বছর অতিক্রম না হলে সে নির্বাচনেই দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে তো এইসব কথা হলো অবান্তর আর কি ভাবনার। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় অনেক মানে সময় যত গড়িয়ে যায় তত অনেক দিকে মোড় নেয়। আমরা যেটি দেখছি যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের ফেরা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে একরকম মতবিরোধ দেখা যাচ্ছে। অধিকাংশ বিরোধী দল বলছে যে আওয়ামী লীগকে না ফেরার ক্ষেত্রে, কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির অনেক নেতাই আবার বলছে যে আওয়ামী লীগ ফিরলেও সমস্যা নেই। আসলে রাজনৈতিক দলের প্রেশারের কারণে আওয়ামী লীগ ফিরতে পারে কিনা, এমন কি মনে হয় আপনার? না, যারাই দাবি করবেন তাদের অবস্থায় কিন্তু ভয়াবহ পরিণত হবে, জুলাই আগস্টের মতোই হবে আর কি। যদি তর্কের খাতিরে কিংবা নিজেদের রাজনৈতিক মতাদর্শের কারণ বলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারাই জুলাই আগস্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগের বিষয়ে সহমর্মিতা দেখাবেন, তাদের কিন্তু আসলে এটার সুখবর হবে না। তাদের জন্য নির্বাচনে ভরাডুবির কারণ হতে পারে এই কথার কারণে, কিংবা তাদের এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয় বলার কারণে আর কি। কারণ এইখানে একটা বিষয় আপনি মনে করবেন, আগে নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকারের পতন হয়, সবসময় মনে রাখবেন সেটার জন্য একটা মানে কামব্যাক করার একটা সুযোগ থাকে। কিন্তু জুলাই আগস্টের ঘটনা ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। কারণ তার শাসন আমলে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে মানে একটা ছাত্র জনতাকে গুলি করে ওপেন মৃত্যুর মুখে করে দেওয়া, সেই দলের প্রতি সহমর্মিতা, তাদেরকে নির্বাচনে ফিরে আসার চিন্তা তো আসলে অমূলক বলে আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে। আপনাকে ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এবার আবার ফিরছি পরবর্তী সংবাদে। মোবাইল ফোন ও আইএসপি সেবা এবং ঔষধের ওপর নতুন করে আরোপিত শুল্ক কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ ভ্যাট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এনবিআর বলছে, দেশের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা এবং একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইন ভিত্তিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম ও রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। গত 9 জানুয়ারি সিগারেট, হোটেল রেস্তোরাঁ সেবা, ইন্টারনেট সেবা, কোমল পানীয় সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বৃদ্ধির অধ্যাদেশ জারি করা হয়। ওই আদেশে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর 20% হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে পরে 23% করা হয়েছে।
এছাড়া ইন্টারনেট সেবা ও আইএসপির ওপর প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছিল। অন্যদিকে ওষুধের বিষয়ে নতুন নির্দেশনায় বলা হয়েছে সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা আরও সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার 2.4% বলবৎ রাখা হয়েছে। ওষুধের উপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না বলে মনে করে এনবিআর। শিক্ষার অবস্থা এতটাই খারাপ 3 মাসে কিছু করা সম্ভব নয় বলছেন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্প সময়ে এই খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়, আর 3 মাস কাজ করে কিছুই করা সম্ভব নয়। এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই। বুধবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থা একটা দেশে নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল। প্রাইমারি স্কুল খারাপ হলে মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবেন, পড়াবেন। এভাবে পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রথম খারাপ হয় 1972 সালে। বঙ্গবন্ধুর সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ইউসুফ আলী। তার একটা প্রচণ্ড ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হলো ভালো যে কলেজগুলো ছিল, নামকরা কলেজ যাকে বলে, বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারি চাঁদ কলেজ, রাজশাহী কলেজ, প্রথমে এগুলোকে ইউনিভার্সিটি কলেজ বানিয়েছিল। এরপর পলিটিক্যালি কলেজগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ না করলেও ব্যক্তি উদ্যোগে গ্রামে গ্রামে কলেজ গড়ে তোলা হলো, অনুমোদনও দেয়া হলো। এভাবে গড়ে উঠল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বেকার বলছেন উপদেষ্টা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকা থেকে অবৈধ 18,000 ভারতীয়কে ফেরাচ্ছে মোদি। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই প্রায় 200টি নির্বাহী আদেশ, স্মারকলিপি ও ঘোষণাপত্রে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করার পলিসিও। ট্রাম্পের এই আদেশকে রিপাবলিকান সহ দেশটির অনেকেই সমর্থন করেছে। তবে উৎকণ্ঠায় পড়েছে ভারত। ভারতের রাজনীতিবিদদের ধারণা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা তাদের আমেরিকার নাগরিকত্ব পেতে সহায়তা করবে, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। দায়িত্ব নিয়েই ট্রাম্প উল্টে দিয়েছেন ভারতের সেই হিসেব নিকেশ। বর্তমানে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়র সংখ্যা 16 লাখ। তাই ট্রাম্পের নির্বাহী আদেশের প্রথম খড়গ পড়েছে তাদের উপরেই। কারণ অবৈধ পথে যাওয়া বেশিরভাগ ভারতীয় নাগরিক সন্তান জন্মদানের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেয়েছেন বা বসবাসের সুযোগ পেয়েছেন। এই অবস্থায় সেখানে অবৈধভাবে বসবাসরত 18,000 অভিবাসীকে চিহ্নিত করেছে ভারত সরকার। নথিবিহীন এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবশেষ খেলাধুলা। দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল ছাড়া অন্য কিছু বোঝেন না তিনি। খুদে ভক্তরাও রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন। আসলেই তাই। কিভাবে গোল করা যায় মাঠে নামলে সেই চিন্তায় বিভোর থাকেন পর্তুগিজ এই তারকা। সুযোগ পেলেই প্রতিপক্ষের জাল ছিন্ন করেন তিনি। স্বভাবসুলভ সেই মানসিকতা নিয়েই মঙ্গলবার রাতেও করলেন 2টি গোল। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রোনালদো 2টি গোল করেছেন আল খালিজের বিপক্ষে। এতে তার দল আল নাছের জয় পেয়েছে 3-1 গোল ব্যবধানে। দল জিতিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো। এ নিয়ে 13 গোল করে গোলদাতাদের তালিকায় সবার উপরে তার নাম। পেছনে ফেলেছেন আলেকজান্ডার মিত্রোভিচ ও করিম বেনজেমাকে। 2024-25 মৌসুমে আল হিলালের তারকা মিত্রোভিচ করেছেন 12 গোল, আর আল ইত্তেহাদের বেনজেমা করেছেন 11 গোল। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।